জানুয়ারি 2009 সালে ক্ষমতা গ্রহণ করলেন, শপথ নিলেন এবং 1 মাসের ব্যবধানে 25শে ফেব্রুয়ারিতে আমাদের গৌরব উজ্জ্বল সেনাবাহিনী 57 জন অফিসারকে হত্যা করে ঘরে ঘরে লাশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। চাকরি আমরা পাইনি। আমাদেরকে উন্নয়নের শিখরে নেওয়ার কথা, কিন্তু আমরা দেখলাম একের পর এক ব্যাংক ডাকাতি হয়ে গেল। 36টা ব্যাংক আজকে 5টা 6টা মিলে মিলে চলাচল করতেছে, ব্যাংকে টাকা নাই। আপনাদের মনে আছে শেয়ার বাজার লুণ্ঠন করা হলো। আমাদের ভাইরা এমনও পরিবারের সদস্যকে দেখেছি যিনি ঋণের টাকা পরিশোধ করতে পারবে না বুঝে প্রথমে পরিবারের সদস্য নিজের সন্তানকে বিষ খাইয়েছে, স্ত্রীকে খাইয়েছে, তারপরে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনা দেখেছেন কি? মনে আছে? আমরা কি এরকম দৃশ্য আর দেখতে চাই? আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই। আমাদের ভাইরা হক কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, বাধার সম্মুখীন হয়েছেন এবং অনেকেই গুম হয়ে গেছে, ফিরে আসে নাই। এরকম কি চান আপনারা? একটি সুন্দর বাংলাদেশ চান কিনা? এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আপনার সন্তান, আপনার ছোট ভাই, ছাত্র জনতা আন্দোলন করে আজকে একটি স্বস্তিময় পরিবেশে নিয়ে আসছে। সরকার এবং নির্বাচন কমিশন উভয় তরফ থেকে বলা হচ্ছে গণভোট হবে এবং গণভোটের চাবি আপনাদের হাতে। প্রতিবার সেই স্বাধীনতার পর থেকে 12টা নির্বাচন, প্রায় নির্বাচনী জীবনের বিনিময়ে তারপরে পরিবর্তন আসে, এর আগে পরিবর্তন আসে। আমরা চাই না আর কোন মায়ের কোল খালি হোক। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ হোক। সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা গণভোটে হা দেব ইনশাআল্লাহ। হা দেবেন কিনা? কারা কারা দিবেন? ইনশাআল্লাহ। এই যে বাচ্চা ছেলেটা গণভোটে হা দিবে, এই বাচ্চা ছেলে, ওই যে পিছনে একজন, ওই যে একজন, এরা ভবিষ্যতের জন্য। আমি তো বলি গণভোটে আমি হা দেব, কিন্তু আমার জন্য না। আমি আমার ভোট হা দেব এই বাচ্চাদের জন্য। গণভোটের হা মানে আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ। গণভোটে হা মানে আগামী দিনে আমাদের সন্তানের ভবিষ্যৎ। গণভোটের হা মানে বাংলাদেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য হা ভোট। কাজেই ভুল করা যাবে না। আমরা গত 12টা নির্বাচনে এই যে সরকার বলছে আপনার হাতে চাবি, এর অর্থ হলো যে এ পর্যন্ত যতবার তালা লাগানো হয়েছে তালাগুলো ভালো ছিল না, তালাগুলা জং ধরা তালা ছিল। যে কোনো লোক তালা দিয়ে চাবি নিয়ে তালাটাকে খুলে দিল। আপনার মাথার ঘাম, পায়ে ফেলা উপার্জিত টাকা, সেই টাকা আপনি আপনার ঘরে নিয়ে আলমারির মধ্যে, বালিশের তলায়, তোশকের তলায়, বিভিন্ন জায়গায় রেখে দিলেন। আপনি বেরিয়ে যাচ্ছেন তালা মেরে, আর একজন সেই তালা খুলে ভিতর থেকে চুরি করে নিয়ে যাচ্ছে কিনা? তালাটা যদি মজবুত হতো তাহলে কি এভাবে চুরি করতে পারতো? আজকে সময় এসেছে আপনার সম্পদ রক্ষা করার, আপনার সম্ভ্রম রক্ষা করার, আপনার উপযুক্ত বোন কিংবা কন্যাকে শান্তিতে থাকার, ইফতিজি মুক্ত সময় রাখার জন্য গণভোটে হা দেওয়ার দাবি এসেছে। আমরা গণভোটে হা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। একই দিন 12ই ফেব্রুয়ারি 2টা ভোট দিতে হবে। কয়টা? একটা গণভোটে, কেউ তো বলেন না। একটা গণভোটে হা, কয়জনে হা?
আরেকটা ভোট প্রতীকে হবে। প্রতীকের ভোটটা কি? কি মার্কা? কোন মার্কা? মার্কা আছে? কোন মার্কা? ভালো মার্কা? পছন্দের মার্কা? ইনসাফের মার্কা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি দাঁড়িপাল্লা মার্কা নিয়ে আসছি, কিন্তু বলে যে আমি তো এই এলাকার মানুষ না। বলে কিনা? বলে। আচ্ছা, নদীর ওপার, কিন্তু নদীর ওপারে তো আমার বাড়ি, আলহামদুলিল্লাহ, এটা তো সত্য কথা। অতিথিদের তো স্বাগত জানানো উচিত। আমি এই ভান্ডারি আমার বাবার নানা বাড়ি, ঠিক কিনা? স্বরূপকাঠিতে আমার ছোট্ট একটা ঘর আছে, জানেন নাকি? জানেন? তাহলে আমি কি অতিথি? অতিথি না, একদমই অতিথি না। আমি এই মাটির সন্তান, এই পিরোজপুরের সন্তান, আমি আল্লামা সাঈদীর সন্তান। মানুষ কি বললো তা নিয়ে চিন্তা করবেন না। আমরা পরীক্ষিত মানুষ, পরীক্ষিত কিনা? আল্লামা সাঈদী 10 বছর এমপি ছিলেন। 10 বছর এমপি থাকা অবস্থায় ওই ডিসি অফিস, এসপি অফিস, এলজিডি অফিস, ওখানে বসে থাকলেও বহুত কোটি টাকার বাড়ি খেতে পারতাম। পারতাম কিনা? করছি? আমার ভাইরা কেউ করছেন? আমার পরিবারের সদস্যরা কেউ করছেন? আমরা টাকার দিকে কোনদিন তাকাই নাই। টাকার দিকে তাকাই নাই। আমরা আমাদের সম্মান নিয়ে থাকার চেষ্টা করেছি, আমরা আমাদের হক কথা বলার চেষ্টা করেছি, আমরা আমাদের হকের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী এমপি ছিলেন, দুর্নীতি হতে দেয় নাই, আমরাও দুর্নীতি হতে দেব না। তবে এটা ঠিক, আল্লামা সাঈদী যেভাবে উন্নয়ন করেছে পিরোজপুরে, এই 2 আসনে, বিশেষ করে এই তেলিখালীতে, উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এমপি হয়ে উন্নয়ন করে, এমপি না হয়েও করে, করে কিনা? আমি তো এমপি না হয়েও আমরা জুরি ফেরিঘাটে নদী ভাঙনের জন্য ভাঙন প্রতিরোধে বাঁধের ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের এখানে যে নদী ভাঙনের ব্যাপার হয়, নদী যে ভাঙে, এই ভাঙন রোধ করার জন্য যে ব্যবস্থা নেওয়া লাগবে সেই ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। এই যে যত রাস্তা আছে সমস্ত রাস্তা কমপ্লিট করবে ইনশাআল্লাহ। কোনো কিছুই বন্ধ থাকবে না। আপনারা একটা জিনিস মনে করেন যে আল্লামা সাঈদী কি কোনো সাধারণ মানুষ, ছোট মানুষ? আপনারা যখন এই পিরোজপুর ছেড়ে কোথাও যান, এই পিরোজপুর জেলার বাইরে যেখানে যান, যখন কেউ জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায়, আপনি কি বলেন? তখন আপনি যখন বলেন পিরোজপুর, তখন ওই লোকটা কি প্রশ্ন করে? ভালো মানুষ না মন্দ মানুষ? গোটা বিশ্বের কাছে আল্লামা সাঈদী একজন। কাজেই কাজ বন্ধ থাকবে না। আমরা যে দরজায় করোনারি, সেই দরজার সাথে সাথে খুলে যায় আলহামদুলিল্লাহ। বরকত কার? আলহামদুলিল্লাহ। কাজ চলবে, কাজ থেমে থাকবে না, সমস্ত কাজ চলবে, সমস্ত কাজ চলবে ইনশাআল্লাহ। আবার বলে কি, ব্যানার গুলায় বিসমিল্লাহ লেখে নেই। উনি আল্লামা সাঈদীর ছেলে, মৌলানার ছেলে, বিসমিল্লাহ লেখে নেই। বিসমিল্লাহ তো এখনই মুছে ফেলাইছে, এমপি হয়ে গেলে তো বিসমিল্লাহ কোথাও রাখবে না নাকি? এটা কি সত্য? এটা কি সম্ভব? আরে বিসমিল্লাহ তো ভালো, বিসমিল্লাহর মধ্যে বাজে আছে, আমরা তো তার জন্য জীবন দিয়ে দেবো। পুরা বিসমিল্লাহ তো লাগবে না, শুধু বা আলিফ একটা অক্ষরের জন্য জীবন দিয়ে দেবো। আমি জানি এই বাংলাদেশের ইতিহাস, অনেকগুলা নির্বাচন তো দেখছি কিনা, পোস্টার দেখছি কিনা,
আমরা তো ঘন ঘন লিফলেটও দেখি, স্টিকার দেখি, এখনো দেখবেন রাস্তাঘাটে বিভিন্ন লিফলেট, স্টিকার, ব্যানার করে রয়েছে। স্বরূপকাঠিতে আমার যে বাড়িটা, ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা ঘর, ওই রাস্তার পাশে গাছের সাথে আমার একটা ছোট্ট ব্যানার ছিল, 3টা ব্যানার। আচ্ছা, আমার ব্যানার গুলো বড় নাকি ছোট? অন্যদের ব্যানার গুলা? তা আমার এই ছোট্ট ব্যানার গুলো এত খারাপ কেন করলো কত? আমার এই ছোট্ট ব্যানার ছিঁড়ে ফেলতেছে, ছিঁড়ে ফেলাই দিচ্ছে। এখন বলেন, যদি বিসমিল্লাহ লেখা থাকতো তাহলে গুনাহটা কার হইতো বলেন? কার? আমার। তা আমি জেনে বুঝে কেন এই গুনাহ করতে যাব? আমি বুঝে শুনে ইচ্ছে করে বিসমিল্লাহ লিখি নাই। কিন্তু বিসমিল্লাহ না লিখলে এই আল্লাহর রহমতকে আমি পাবো না? আমার মনে আছে না? আমি তো বিসমিল্লাহ দিয়েই শুরু করছি, আলহামদুলিল্লাহ। কাজেই পোস্টার ছিঁড়ে, ব্যানার ছিঁড়ে, দাড়িপাল্লা ভেঙে মানুষের মন থেকে মুছা যাবে? আল্লামা সাঈদীকে মুছা গেছে? 13 বছর বন্দী রাখছে, আল্লামা সাঈদীকে ভুলে গেছে মানুষ? কোন মানুষ কি ভুলছে? ভুলে নাই, বরঞ্চ আরো বেশি ভালোবাসে। যে আল্লামা সাঈদী সমস্ত কাজগুলো করছেন, ব্রিজের কাজ করছেন, রাস্তা করছেন, আমিও ঠিক তেমনি আপনাদের চরখালি ব্রিজের কাজ করে দেবো ইনশাআল্লাহ। নারায়ণ তাকবীর। আপনারা শুধু একটা কাজ করবেন, আপনারা শুধু 2টা কাজ করবেন, আমি আপনাদের বাকি কাজ করবো ইনশাআল্লাহ। 2টা কাজ। একটা হলো গণভোটে হ্যাঁ, এটা আমার জন্য না। গণভোটে হ্যাঁ আমার জন্য না, গণভোটে হ্যাঁ আপনার সন্তানের জন্য, আগামী দিনের বাংলাদেশের জন্য। আর একটা ভোট দাঁড়িপাল্লায় আমি চাইতে আসছি, তাও আমার জন্য না। কারণ আমি একটা জিনিস, এই যে এতক্ষণ আল্লামা সাঈদীর কথা বললাম, কপাল গুনে আল্লামা সাঈদীর সন্তান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার যে সম্মান, তার যে মর্যাদা, সেই সম্মান মর্যাদার কিছু তো আমিও পাইছি। পাইছি কিনা? পাইছি না? আল্লাহর রহমতে রাজপথ থেকে রাজপ্রাসাদ অনেক কিছু দেখছি। সম্মান আর কি পাবো? আর কি পাওয়ার আছে? রাজপথ থেকে রাজপ্রাসাদ সব জায়গায় গেছি, আলহামদুলিল্লাহ। এমপি হইলে কি রাজপ্রাসাদের দরজা আরো বেশি বেশি খুলে যাবে? রাজপ্রাসাদ তো দেখা হয়েই গেছে। কাজেই আমি এমপি হওয়ার জন্য আসিনি, আমি আসছি আপনাদের সেবক হওয়ার জন্য, আপনাদের খাদেম হওয়ার জন্য। সেই সাথে একটা বিচার চাইতে আসছি। যে আল্লামা সাঈদীর কথা বললাম, যে আল্লামা সাঈদীকে আপনি ভালোবাসেন, যে আল্লামা সাঈদীকে মা বোনেরা ভালোবাসে, যে আল্লামা সাঈদীকে রাজনীতির বাইরে সকল ঘরানার মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে এই যে মানুষগুলো ভালোবাসে, যে আল্লামা সাঈদীর জন্য এখনো নামটা শুনলে চোখের কোণে ভিজে ওঠে, সেই আল্লামা সাঈদীকে 13টা বছর বন্দী করে রাখা হয়েছে। ওই আল্লামা সাঈদীর একটি সুস্থ মানুষ, তাকে হার্ট অ্যাটাকের কথা বলে হাসপাতালে নিয়ে এসে তাকে কি করেছে? কি করেছে? খুন করছে কিনা? খুন করছে। আমি আসছি আপনাদের কাছে, আমি তার সন্তান হিসেবে এই খুনের বিচার চাই। আপনারা বিচার করবেন ইনশাআল্লাহ। আপনারা যেমন পিরোজপুরের মানুষ, আল্লামা সাঈদীও ঠিক পিরোজপুরেরই মানুষ, আপনাদেরই ভাই, দূরের মানুষ না। ওপার থেকে তাকালে এপার আর ওপার, এই ব্যবধান তো বেশি দিন থাকবে না। কিন্তু ওপারের মানুষ আর এপারের মানুষ কখনো কি আলাদা করে আল্লামা সাঈদী দেখছে? আপনারা কি কখনো এরকম হয়েছে যে আপনারা গেছেন, তিনি তাদের আপনাদের সাথে কথা বলেন নাই? এরকম কখনো ঘটনা ঘটছে? আল্লামা সাঈদীর উপরে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, অত্যাচার হয়েছে। একটা হক মানুষ
আলেম মানুষ, যিনি কোরআনের পাখি ছিলেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই মানুষটাকে 13টা বছর বন্দী রেখে হাসপাতালে নিয়ে এসে হত্যা করা হয়েছে। আমি সেই হত্যার বিচার চেয়ে জন্য আসছি। আপনি কি মনে করেন আল্লামা সাঈদী নির্দোষ ছিলেন? আমি 12 তারিখে আপনাদের এই নির্দোষের পক্ষে একটা সত্যের সাক্ষ্য চাই। আল্লামা সাঈদী কি মনে করেন আপনার নিরপরাধ ছিলেন? তবে 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে আল্লামা সাঈদী যে নিরপরাধ ছিলেন তার প্রমাণ চাই। মার্কা কি আছে? জনগণের ইনসাফের আগামী দিনে সংসদে নারায় থাকবে। বিশ্বাস করেন, অন্য কোনো কিছু চাওয়ার নেই, অন্য কোনো কিছু পাওয়ার নেই। আল্লামা সাঈদী যদি চাইতেন তাহলে বাংলাদেশের যে সব থেকে বড় ব্যাংক, যেটাকে বলা হয় ইসলামী ব্যাংক, তিনি তৈরি করছেন। তিনার সাথে আরো কয়েকজন লোক মিলে করছেন। ইচ্ছে করলে তিনি ওই ইসলামী ব্যাংকের মালিক থাকতে পারতেন। এটা কি বিশ্বাস করেন? জানেন, মাত্র 5 লাখ টাকা দাম ছিল, শেয়ারের দাম ছিল 5 লাখ টাকা। আজকে ওই 5 লাখ টাকা 500 কোটি টাকা। এই যে আপনার আমাকে আল্লাহ রাফা ব্যাংক থেকে একজনে, আমার এক ভাই ডায়েরি ক্যালেন্ডার গিফট করলেন। তিনি ইচ্ছা করলে এই ব্যাংকেরও মালিক থাকতে পারতেন। তিনি ইচ্ছা করলে মন্ত্রী থাকতে পারতেন এরশাদের পিরিয়ডে। তিনি ইচ্ছা করলে জিয়ার পিরিয়ডে মন্ত্রী হতে পারতেন। জিয়াউর রহমান ডেকে নিয়ে মন্ত্রিত্বের অফার করেছিল। এরশাদ কমপক্ষে 4 বার ডেকে নিয়ে মন্ত্রিত্বের অফার করেছিল, কিন্তু এমপি মন্ত্রী টাকা পয়সা এগুলোর দিকে তো কখনো তাকান না। আজকে পিরোজপুর শহরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের যতটুকু সম্পত্তি দেখেন, ইচ্ছা করলে তিনি কি ওইখানে একটা বাড়ি বানাতে পারতেন না? জায়গা আছে না? এখন তো বানানো যায়, কিন্তু বানাতে পারতেন কিনা? কিন্তু তিনি কি করলেন? সম্পত্তি কিনলেন, নিজের যা ছিল সবকিছু মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতালের জন্য দিয়ে গেলেন। কার জন্য দিলেন? আমাদের জন্য না, আমাদের সন্তানদের জন্য না। ওখান থেকে শিখে আমি আমেরিকা গেলাম, একজন পরিচয় দিল যে আমি আল্লামা সাঈদী ফাউন্ডেশনের ছাত্র ছিলাম। ভালো লাগে না শুনতে? এই মানুষটার উপরে যে নির্বিচারে 13টা বছর বন্দী করে রাখলেন, এটা কি অপরাধ? এই বিচার কি করবেন না? আমি কি সন্তান হিসেবে বিচার চাইতে পারি না? এটা কি আমার চাওয়া অন্যায়? আমি তো আগেও চাইছি, কিন্তু আমাদেরকে তো সুযোগ দেওয়া হয় না। তার পক্ষে যে সাক্ষী দিতে আসছে, সেই সাক্ষীকে অপহরণ করা হচ্ছে। আমার বড় ভাই কোর্টের মধ্যে বসা ছিলেন, সেই মানুষটা হার্ট অ্যাটাক করে চলে গেল। তার এই মিথ্যাচার শুনতে তিনি পারেন নাই, তার হৃদয় গ্রহণ করতে পারে নাই, হার্ট অ্যাটাক করে মারা গেল। আপনি কি বিচার চাবো না? আমি বিচার চাইতে পারি না? আপনার বিচার করবেন না? আমি আপনাদের কাছে এতটুকুই চাই, আল্লামা সাঈদী নির্দোষ ছিলেন, আল্লামা সাঈদী নিরপরাধ ছিলেন। তিনি রাজাকার ছিলেন না, তিনি যুদ্ধাপরাধী ছিলেন না। সারা জীবনে একজন মানুষকে একটা চর মারেন নাই, একটা কটু কথা বলেন নাই, অথচ তার বিরুদ্ধে কত মিথ্যাচার করা হচ্ছে। এই বিচারকে আমি চাইতে পারি না? এই বিচারকে আপনারা করবেন না? আমি আপনাদের কাছে শুধু এতটুকুই চাই, যদি আপনারা 12ই ফেব্রুয়ারিতে আল্লামা সাঈদীর পক্ষে, এই মার্কাটাও আল্লামা সাঈদীর মার্কা, আল্লামা সাঈদীর এই মার্কায় যদি ভোট দিয়ে আপনারা আমাকে বিজয়ী করেন, আমি মনে করবো আল্লামা সাঈদী নির্দোষ ছিলেন। গোটা দেশবাসী, যে মানুষগুলো আপনারা যখন ঢাকায় যান বা যে কোনো জেলায় যান, যখন আপনার পরিচয় পায় পিরোজপুরে, তখন যে সম্মান করে আপনাকে বলে, ভাই আপনার বাড়ি কি সাঈদীর বাড়ির কাছে?
সেই মানুষটার কলিজাটা বড় হয়ে যাবে, সেই মানুষটা আপনাকে আরো সম্মান করে বসাবে। গোটা বাংলাদেশের মানুষের কলিজাটা বড় হয়ে যাবে। গোটা বিশ্বের মানুষ যারা আল্লামা সাঈদীকে ভালোবাসে তারা মনে করবে যে তার বিরুদ্ধে যে মিথ্যাচার হয়েছে আজকে প্রমাণ হলো যে তিনি নির্দোষ ছিলেন। এই প্রমাণ করার দায়িত্ব এখন আপনাদের। আমরা চেষ্টা করছিলাম, জালিমেরা আমাদেরকে সেই সুযোগ দেয় নাই। আমরা এখন আবার একটা সুযোগ আসছে, এই সুযোগটাকে আপনারা দয়া করে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করুন, সত্যের সাক্ষ্য দেওয়ার তৌফিক দান করুন, সত্যবাদীদের সাথে থাকার তৌফিক দান করুন। বিশেষ করে খাস করে আমরা কি খুব বেশি দূরে? আল্লামা সাঈদীর বাড়ি কি বেশি দূর? দূর তো না, এত কাছের মানুষ। আজকে 13 বছর যিনি নির্যাতনের শিকার হলেন, তার একটা প্রতিবাদের দাবি আমি আপনাদের কাছে জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করুন এবং একই সাথে আমাদের মুরব্বীরা যে সোনার বাংলা স্বপ্ন দেখতেন, সেই সোনার বাংলা বিনির্মাণের তৌফিক আমাদেরকে দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন আমাকে একটা ছোট্ট চিরকুট পাঠিয়েছেন, আমি তার উত্তরের মাঝখানে দিয়ে দিয়েছি, তারপরও বলবো। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি কি পিরোজপুরের 2 আসনের এমপি হন, তাহলে এই আসনের সমস্ত ভোটারগণ সরকারি ব্যক্তিগত কোনো কাজে আপনার সাথে সরাসরি দেখা করতে পারবে কিনা, না প্রপার চ্যানেলের মাধ্যমে দেখা করতে হবে? পরিষ্কার করে বলুন, একদম পরিষ্কার বাংলা ভাষায় বলছি, আপনারা সকলে এমপি হই বা না হই, আপনাদের জন্য আমার ঘরের দরজা সবসময় খোলা। পিরোজপুরের মানুষ এরকম 13 বছর যখন জেলে ছিল, আমরা জেলে যখন আপনার সাথে সাক্ষাতে যেতাম তখন বলতেন, পিরোজপুরের মানুষকে আমাকে ভুলে গেছে? কোনো একটা ঘটনা ঘটলে, ঝড় ঝঞ্ঝা, শীত, করোনা, আব্বা বলতেন যে পিরোজপুরের মানুষের পাশে যায় দাঁড়াও, গরিব মানুষের পাশে যায় দাঁড়াও। আমরা আল্লামা সাঈদীর সেই দেখানো পথ ইনশাআল্লাহ বাস্তবায়ন করে যাব। তিনি থাকতে যেমন তার দরজা খোলা ছিল, এখনো আগামীতেও আমি যদি নাও থাকি, আমার পরিবারে আমার সন্তানেরা দরজা খোলা রাখবে ইনশাআল্লাহ। কোনো অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগবে না। আমরা আগেও খুব বড় লোক ছিলাম না, ধনী মানুষ ছিলাম না, এখনো কোনো ধনী মানুষ না। কাজে আমাদের অনেক বেশি ব্যস্ততা, অনেক ইন্ডাস্ট্রি, অনেক ব্যস্ততা, এরকম আমাদের নাই। আমাদের কাছে আসবেন, আপনাদের জন্য বুকটা পেতে দেবো ইনশাআল্লাহ।